ইরান দৃঢ়ভাবে বিশ্বাস করে ইহুদিবাদী শত্রুদের বিরুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ ফ্রন্ট চূড়ান্তভাবে বিজয়ী হবে। হামাসের প্রতিনিধি দলকে বললেন প্রেসিডেন্ট পেজেশকিয়ান। গাজায় যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা হামাসের। ফিলিস্তিনিদের বিতাড়িত করার বিষয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্তব্য প্রত্যাখ্যান করল সৌদি আরব। বাংলাদেশের রাজধানী ঢাকার ৩২ নম্বর নিয়ে ভারতের বিবৃতিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত হস্তক্ষেপ বলে প্রত্যাখ্যান করল ঢাকা। এবং ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার একটি জঙ্গলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩১ মাওবাদী ও নিরাপত্তা বাহিনীর ২ সদস্য নিহত হয়েছে। আসসালামু আলাইকুম। এতক্ষণ গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তার দেশ একথা দৃঢ়ভাবে বিশ্বাস করে যে শত্রুদের বিরুদ্ধে চূড়ান্তভাবে বিজয়ী হবে প্রতিরোধ ফ্রন্ট। তিনি শনিবার তেহরান সফররত ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শুরা কাউন্সিলের সদস্যদের সঙ্গে এক বৈঠকে এ প্রত্যয় জানান। হামাসের শুরা কাউন্সিলের সদস্যরা শনিবার তেহরানে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেইর সঙ্গে সাক্ষাতের পর প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সঙ্গে দেখা করতে যান। ইরানের প্রেসিডেন্ট বলেন, তার দেশ প্রতিরোধ ফ্রন্টের পাশাপাশি গাজা উপত্যকার নির্যাতিত জনগোষ্ঠীকে সমর্থন দেয়া অব্যাহত রাখবে। ইরানের প্রেসিডেন্ট বিগত প্রায় ১৬ মাসের যুদ্ধে নিহত প্রতিরোধ ফ্রন্টের সকল শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। ইহুদিবাদী ইসরায়েল গাজায় ব্যাপক হারে গণহত্যা চালিয়েও তার ঘোষিত কোনো লক্ষ্য অর্জন করতে না পারায় তিনি হামাসের নেতৃত্বাধীন প্রতিরোধ ফ্রন্ট এবং গাজাবাসীকে অভিনন্দন জানান। ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে বলেছে, প্রতিরোধ অক্ষ ইসরায়েলি প্রধানমন্ত্রীর নিরঙ্কুশ বিজয়ের স্বপ্নকে ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত করেছে। গাজায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতির আওতায় শনিবার ৩ ইহুদিবাদী পণবন্দীকে ছেড়ে দেওয়ার বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক ১৮৩ ফিলিস্তিনি বন্দী মুক্তি পাওয়ার পর এ বিবৃতি দিল হামাস। বিবৃতিতে প্রায় ২০০ ফিলিস্তিনি বন্দীর মুক্তিতে উচ্ছ্বাস প্রকাশ করে বলা হয়, এ ঘটনায় ইহুদিবাদী ইসরায়েলের অপরাজেয় থাকার মিথ্যা স্বপ্ন ধুলোয় মিশে গেছে। হামাসের বিবৃতিতে আরও বলা হয়েছে, অপরাধী নেতানিয়াহু ও তার সেনাবাহিনী ৪৭১ দিন ধরে পূর্ণভূমি গাজায় যে নিরঙ্কুশ বিজয়ের সন্ধানে ছিল তা তাদের জন্য চিরতরে ভয়ঙ্কর দুঃস্বপ্নে পরিণত হয়েছে। গাজাবাসী ফিলিস্তিনি জনগণ তাদের অটল অবস্থানের মাধ্যমে প্রমাণ করেছে, তারা এই উপত্যকা ত্যাগ তো করবেই না, উল্টো তারা তাদের হারানো মাতৃভূমি ইহুদিবাদীদের কবল থেকে মুক্ত করে ছাড়বে। গাজা উপত্যকায় দুর্বল যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন হামাসের শীর্ষ নেতা বাসেম নাইম। প্রায় ৩ সপ্তাহ আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন বন্ধ করার জন্য কাতার, মিশর এবং আমেরিকার মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি হয়। হামাস বলেছে, যুদ্ধবিরতি বাস্তবায়নে ইসরায়েল তার প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হচ্ছে। গাজা যুদ্ধবিরতি ৩ ধাপে বাস্তবায়নের কথা রয়েছে। হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্য বাসেম নাইম সতর্ক করে বলেন, তার সংগঠন যুদ্ধে ফিরে যেতে চায় না, তবে ইসরায়েলের পদক্ষেপ যুদ্ধবিরতিকে বিপন্ন করতে পারে। তিনি বলেন, যুদ্ধে ফিরে যাওয়া অবশ্যই আমাদের ইচ্ছা বা আমাদের সিদ্ধান্ত নয়, কিন্তু চুক্তির প্রথম ধাপ বাস্তবায়নে ইসরায়েলের পক্ষ থেকে দীর্ঘসূত্রিতা এবং প্রতিশ্রুতির অভাব রয়েছে। ইসরায়েলের এই অবস্থান অবশ্যই চুক্তিকে বিপদের মুখে ঠেলে দিচ্ছে, ফলে এ চুক্তি ভেঙে যেতে পারে। বাসেম নাইম ইসরায়েলকে স্বীকৃতি না দিতে আরব দেশগুলোর প্রতি আহ্বান জানান।
ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠা করতে দেওয়ার মতো যথেষ্ট জায়গা সৌদি আরবের রয়েছে বলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি যে মন্তব্য করেছেন তা প্রত্যাখ্যান করেছে রিয়াদ সরকার। আজ সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু বৃহস্পতিবার চ্যানেল 14কে দেয়া সাক্ষাৎকারে বলেন, সৌদি আরব নিজ দেশের মাটিতেই একটি ফিলিস্তিন রাষ্ট্র গঠন করতে পারে, তাদের অনেক জায়গা আছে। এর প্রতিক্রিয়ায় সৌদি বিবৃতিতে বলা হয়েছে, ফিলিস্তিনের ভ্রাতৃপ্রতিম জনগণের জন্য ফিলিস্তিনের ভূমি কি অর্থ বহন করে আর এর সঙ্গে তাদের আবেগগত, ঐতিহাসিক ও আইনগত সম্পর্ক এই দখলদার চরমপন্থী ইসরায়েলিরা বুঝতে পারবে না। মিশর ও জর্দানও নেতানিয়াহুর মন্তব্যের নিন্দা জানিয়েছে। ওই ধারণাকে সৌদি আরবের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন বলে বর্ণনা করেছে কায়রো। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে, এছাড়া বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের দৃষ্টি বিশেষভাবে আকর্ষণ করছি। রেডিও তেহরানের অনুষ্ঠানমালা সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাদের জানান। আমাদের বলুন, কোন অনুষ্ঠানটি আপনার বেশি ভালো লাগে? রাজনৈতিক, ধর্মীয়, খেলাধুলা, খবরাখবর নাকি ইরান বিষয়ক অনুষ্ঠান আপনার ভালো লাগে? আপনার ভালো লাগা, মন্দ লাগা বিষয়গুলো নিঃসংকোচে আমাদের জানান। এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার মতামত পাওয়ার জন্যে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। +989937942441 নাম্বারটি আবারও বলছি, +989937942441। আবারও অনুরোধ, আমরা কিন্তু আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আবারও ফিরে এলাম বিশ্ব সংবাদে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নয়াদিল্লির বিবৃতিকে অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গত 5 ফেব্রুয়ারি ধানমন্ডি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের বাড়ি ভাঙা নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি সম্পর্কে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম এ তথ্য জানান। গত 6 ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, এটা অত্যন্ত দুঃখজনক যে বাংলাদেশের জনগণের বীরত্বপূর্ণ প্রতিরোধের প্রতীক শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক বাসভবন 5 ফেব্রুয়ারি ধ্বংস করা হয়েছে। মন্ত্রণালয়ের মুখপাত্র রফিকুল আলম বলেন, ওই বিবৃতি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে তাদের এই মন্তব্য অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত। প্রতিবেশী দেশেরও আমরা বিভিন্ন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দেখেছি, কিন্তু অন্য দেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে বাংলাদেশ বিবৃতি দেয় না। অন্যান্য দেশের কাছেও বাংলাদেশ একই প্রত্যাশা করে। বাংলাদেশের রাজনৈতিক প্রভাবে ইলেকশন কমিশন শুধু একা নষ্ট হয়নি, প্রতিটা প্রতিষ্ঠান নষ্ট হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি বলেন, যতদিন না আমরা এই রাজনীতিকরণ বন্ধ করতে পারব ততদিন আমাদের মুক্তি নেই। আজ দুপুরে নির্বাচন কমিশন ভবনে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সিইসি বলেন, আমরা ইলেকশন কমিশনে যারা আছি, আমরা কোনো রাজনীতিতে ঢুকতে চাই না। আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষে বা বিপক্ষে দাঁড়াতে চাই না। আমরা নিরপেক্ষ থাকতে চাই। তিনি আরও বলেন, কেউ যদি বলে নির্বাচন কমিশনের এত বদনাম, এত কিছু কেন হলো, তার 100টা কারণ বলতে পারবেন। আমার কাছে রাজনীতির কাছে ইলেকশন কমিশনকে সঁপে দেয়াই হচ্ছে সবচেয়ে বড় কারণ। রাজনীতিবিদদের প্রভাব যদি ইসিতে বন্ধ করা না যায়, তাহলে আমি মনে করি ইতিহাসের পুনরাবৃত্তি হবে। এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার একটি জঙ্গলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ৩১ মাওবাদী নিহত হয়েছে। এই সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর 2 সদস্যও প্রাণ হারিয়েছে। সপ্তাহখানেক আগে একই এলাকায় যৌথ বাহিনীর এনকাউন্টারে 8 মাওবাদী নিহত হয়েছিল। প্রথমে নিহত হওয়া মাওবাদীদের সংখ্যা 12 জন বলেও উল্লেখ করা হয়। পরে ছত্তিশগড়ের বস্তার রেঞ্জের পুলিশ মহাপরিদর্শক পি সুন্দর রাজ নিশ্চিত করেন নিহতের সংখ্যা বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে। তিনি জানান, ঘটনাস্থল থেকে অটোমেটিক রাইফেল সহ উদ্ধার করা হয়েছে প্রচুর অস্ত্র এবং বিস্ফোরক। আজ নিয়ে চলতি বছরে ছত্তিশগড়ে মোট ৮১ জন মাওবাদীকে হত্যা করা হল। বিজাপুর সহ বস্তার ডিভিশনেই ৬৫ জন মাওবাদীকে খতম করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়েদ আব্বাস আরাকচি তার দেশের উপর আমেরিকার আরোপিত নিষেধাজ্ঞাকে নির্দয় আখ্যায়িত করে বলেছেন, দেশের উন্নতি ও অগ্রগতির পথে এই নিষেধাজ্ঞা বড় ধরনের প্রতিবন্ধকতা তৈরি করেছে। তিনি আরও বলেছেন, এসব নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য আলোচনা প্রয়োজন, তবে সর্বোচ্চ চাপ প্রয়োগের মুখে ইরান কোনো আলোচনায় বসবে না। রাজধানী তেহরানে শনিবার ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তাদের অংশগ্রহণে অনুষ্ঠিত এক সম্মেলনে বক্তব্য রাখছিলেন আরাকচি। নিষেধাজ্ঞার প্রতি ইঙ্গিত করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদেরকে 2টি কাজ করতে হবে। এর প্রথম কাজ হচ্ছে অন্যদের সঙ্গে আলোচনা ও সংলাপের মাধ্যমে নিষেধাজ্ঞা প্রত্যাহার করার চেষ্টা করতে হবে। দ্বিতীয় কাজটি হচ্ছে আত্মনির্ভরশীলতার মাধ্যমে নিষেধাজ্ঞাকে অকার্যকর করে দিতে হবে। ইহুদিবাদী ইসরায়েলের ব্যবহার করা অবিস্ফোরিত অস্ত্র ও গোলাবারুদ যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকার হাজার হাজার বেসামরিক মানুষের জীবনকে হুমকির মুখে ফেলেছে। শনিবার হ্যান্ডিক্যাপ ইন্টারন্যাশনাল হিউম্যানিটি অ্যান্ড ইনক্লুশনের মাইন বিশেষজ্ঞ সাইমন এলমন গাজায় ফেলে যাওয়া অস্ত্রের পরিমাণকে বিস্ময়কর বলে বর্ণনা করেছেন। তিনি বলেন, এই অস্ত্রের 9 থেকে 13% প্রাথমিক আঘাতে বিস্ফোরিত হয় না। লেবাননের নয়া প্রধানমন্ত্রী নওয়াব সালাম 2 বছরের মধ্যে দেশটিতে প্রথম সরকার গঠন করেছেন। প্রেসিডেন্ট জোসেফ আউন শনিবার ঘোষণা করেছেন যে তিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধানমন্ত্রী নাজিব মিকাতির পদত্যাগপত্র গ্রহণ করেছেন। একই সঙ্গে তিনি নয়া প্রধানমন্ত্রী নওয়াব সালামকে দায়িত্ব গ্রহণ করার আহ্বান জানিয়ে একটি ডিক্রি জারি করেছেন। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এখনকার মতো এই ছিল সর্বশেষ খবর। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।